ম্যাঙ্গো বা ইলিশ ডিপ্লোমেসির কথা শুনেছি নিশ্চয়ই। ভারত কিংবা চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যাকে কূটনৈতিক চাবিকাঠি হিসেবে ব্যবহার করে বাংলাদেশ সরকার, চীনেরও আছে তেমনই এক কূটনৈতিক হাতিয়ার, যাকে বলা হয় ডুরিয়ান ডিপ্লোমেসি। দেখতে অনেকটা কাঁঠালের মতো এ ফল এখন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের কূটনৈতিক হাতিয়ার। কিন্তু কিভাবে, সেটাই জানবো ফরেন পলিসির এক প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। ফিলিপাইনের লোককথায় ডুরিয়ান নিয়ে একটি গল্প আছে। এক রাজা তার প্রেয়সীর মন জয় করতে এক সন্ন্যাসীর কাছে গেলে সন্ন্যাসী তাকে 3টি জিনিস আনতে বলে: কালো পাখির ডিম, মহিষের 12 চামচ দুধ এবং ফুলের মধু। তারপর এগুলো একত্রে মিশিয়ে রাজাকে মাটিতে পুঁততে বলেন সন্ন্যাসী। পরদিন সকালে সেখানে জন্ম নেয় সুগন্ধি এক গাছ, যার ফলের গন্ধে মুগ্ধ হয় রাজকন্যা। রাজাও সেই খুশিতে সন্ন্যাসীকে না জানিয়েই ফল খান, আর এতেই ক্ষুব্ধ হন সন্ন্যাসী। অভিশাপ দেন গাছটির ফল হবে দুর্গন্ধ ও কাঁটাযুক্ত। সেই থেকে এখনো ডুরিয়ানকে রাজনীতি ও ষড়যন্ত্রের ফল হিসেবেই দেখা হয়, যা কিনা দক্ষিণ পূর্ব এশিয়ায় ফলের রাজা। তবে পশ্চিমে ফলের চাহিদা নেই বললেই চলে। 15 শতকের ইতালীয় বণিক নিকোলো দে কন্তির মতে ডুরিয়ান ঘন মাখনের মতো হলেও এর গন্ধ অসহনীয়। কেউ কেউ এই ফলের ঘ্রাণকে পচা মাংসের সঙ্গেও তুলনা করেন, আবার কারো কাছে এর গন্ধ পেঁয়াজের মতো, যে কারণে বিদেশিদের সুবাস সংবেদনশীলতার কথা মাথায় রেখে সিঙ্গাপুরের অনেক হোটেলেও ডুরিয়ান আনা নিষিদ্ধ। অর্থাৎ পশ্চিমে এর কূটনৈতিক সম্ভাবনা নেই বললেই চলে। অথচ সেই ফলটি চীনের কূটনৈতিক চালের অংশ, যা বেইজিং কাজে লাগাচ্ছে আঞ্চলিক বন্ধুত্ব বাড়াতে। পশ্চিমারা ডুরিয়ানকে দেখলে যেখানে নাক সিটকায়, সেখানে চাইনিজরা মজা করে খায় এই ফল। সাম্প্রতিক বছরগুলোতে চীনে এটি রীতিমতো খাদ্য সেন্সেশনে পরিণত হয়েছে। বছরে 1.5 মিলিয়ন টনেরও বেশি ডুরিয়ান খায় চীনারা। আর এই বিপুল পরিমাণ ডুরিয়ান চীন কেনে তার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ডুরিয়ান আসে থাইল্যান্ড থেকে, যার পেছনে চীনের ব্যয় বছরে $4 বিলিয়ন। আর দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম থেকে গত বছর চীন আমদানি করেছে প্রায় $3 বিলিয়ন ডুরিয়ান। তবে শুধু এই দুদেশের ওপরই নির্ভর থাকতে চায় না চীন, যে কারণে সম্প্রতি পুরো অঞ্চলে একের পর এক ডুরিয়ান আমদানির চুক্তি করছে বেইজিং। গত আগস্টে প্রথমবারের মতো কম্বোডিয়া থেকে তাজা ডুরিয়ান আমদানি করে চীন। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে হিমায়িত ডুরিয়ান আমদানি করে চীন। এর বাইরে ফিলিপাইন্স থেকেও ডুরিয়ান আমদানি করে বেইজিং। ডুরিয়ান আমদানিকে কেন্দ্র করে পুরো অঞ্চলে এক নেটওয়ার্ক তৈরি করছে বেইজিং, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডুরিয়ান কূটনীতি। এ ব্যাপারে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল বিভাগের অধ্যাপক কংকান শির মতে, ঐতিহাসিকভাবে চীনের সম্পর্ক বরাবরই কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। সীমান্ত ও সমুদ্র বিরোধের কারণে ভিয়েতনাম এই ধারার ব্যতিক্রম। ফিলিপাইন্সের ক্ষেত্রেও একই সমস্যা। তবে এই সমস্যা মেটাতে সম্প্রতি প্রথমবারের মতো আসিয়ান চীন ডুরিয়ান উৎসব আয়োজন করে চীন, যেখানে আসিয়ান সদস্যের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় ভিয়েতনাম ও ফিলিপাইন্সকেও। অর্থাৎ ডুরিয়ানকে কাজে লাগিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে চীন। এক্ষেত্রে পেছন থেকে ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য প্রতিদ্বন্দ্বিতাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছে, সেটাকে কাজে লাগিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে চীন, যেখানে কূটনৈতিক কার্যক্রম সহজ করে দিচ্ছে এ দেশগুলোর ডুরিয়ান প্রেম। খাবারের মাধ্যমে রাজনীতি নতুন কিছু নয়। প্রাচীনকালেও যখন দুই জাতি একত্র হতো, তখন আগুনের পাশে বসে কথা বলার সময় সঙ্গে থাকতো খাবার, যা পরবর্তীতেও রয়ে গেছে, যা চীনের মতো এখন কাজে লাগাচ্ছে মালয়েশিয়াও। 2022 সালে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যাহ্নভোজে মুসাং কিং জাতের ডুরিয়ান চিজ কেক পরিবেশন করেছিলেন, যা ওয়াং ইকে এতটাই মুগ্ধ করেছিল যে তিনি তাৎক্ষণিক ঘোষণা দেন চীন মালয়েশিয়া থেকে আরও বেশি ট্রপিক্যাল ফল ও পাম তেল আমদানি করতে প্রস্তুত। এমন কৌশলের ব্যবহার সম্প্রতি আরও বাড়িয়েছে মালয়েশিয়া।
গত ফেব্রুয়ারিতে সেওল দূতাবাসে ডুরিয়ান কূটনীতি শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটি। তার আগে তেহরানেও একই ধরনের আয়োজন করেছে দেশটি, যেখানে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জামরুনি খালিদ বলেন, কূটনীতি শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, এটি একসঙ্গে খাওয়া, গল্প বিনিময় আর সম্পর্ক গড়ার আনন্দ। আর ডুরিয়ান হোক আমাদের যৌথ সহযোগিতার প্রতীক। যে ডুরিয়ানকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে মালয়েশিয়া ও চীন, সেই কূটনীতির ভবিষ্যৎ অবশ্য সংকটের মুখে। অদূর ভবিষ্যতে এই কূটনীতি টিকবে কিনা সেটা যতটা না রাজনীতির উপর নির্ভর করছে, তার চেয়ে বেশি নির্ভর করছে আবহাওয়া ও জলবায়ুর উপর। কেননা এই অঞ্চলের জলবায়ু পরিবর্তন এই ফলটির চাষাবাদ ঝুঁকির মুখে ফেলেছে। গরমের কারণে থাইল্যান্ডে কমেছে এই ফলের উৎপাদন। ভিয়েতনামের ডুরিয়ান উৎপাদনও অর্ধেকে নেমে এসেছে, যা এই কূটনীতির ভবিষ্যৎকে ফেলে দিয়েছে ঝুঁকির মুখে।